আমার বাংলা ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের আবার একটি পাঠ্য কবিতা জয় গোস্বামী রচিত নুন এই কবিতা পড়াবো এবং তার সাথে সাথে লাইন ধরে ধরে আলোচনা করব। তো কবিতার প্রেক্ষাপট বা আভ্যন্তরীণ অর্থ এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা এই কবিতার বিষয়বস্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। কবিতা এ নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া খুব জরুরি। তো কবি পরিচিতি আমরা জানব। কবির নাম জয় গোস্বামী। জয় গোস্বামী কবির জন্ম 1954 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি। বাংলা ভাষার জীবনানন্দ দাশ যিনি কবি ছিলেন, সেই জীবনানন্দ দাশের উত্তর অর্থাৎ পরবর্তী পর্বের অন্যতম জনপ্রিয় একজন কবি হিসেবে তিনি পরিগণিত। তার যে কবিতা চমৎকার চিত্রকল্পে, উপমা এবং উৎপ্রেক্ষায় ঋদ্ধ। তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছেন। বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন। তার সাথে সাথে তিনি 70-এর দশকে কবিতা লিখতে শুরু করেন। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তার কবিতা ছাপা হয়। এর পরপরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তার প্রথম যে কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। 1989 খ্রিস্টাব্দে তিনি ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন এবং 2000 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে তিনি পাগলি তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তো এই কবি জয় গোস্বামী রচিত আমাদের যে পাঠ্য কবিতা নুন, এই নুন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এর উৎস বললে বলবো তার একটি কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে ভুতুম ভগবান। এই কবিতা সংকলন গ্রন্থ থেকে নেওয়া একটা কবিতা আমাদের পাঠ্যে স্থান করে দেওয়া হয়েছে। তো এই কবিতার যে প্রেক্ষাপট এ সম্পর্কে বলতে গিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কবিতার নামকরণ নুন। নুন কথার প্রতিশব্দ আমরা বলতে পারি লবণ। প্রথমেই যেটা মাথায় আসে লবণ, বা ইংরেজিতে যাকে বলা হয় সল্ট। তো লবণ বা সল্ট সেটা অনেক পরের কথা, কিন্তু প্রথমেই নুন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খুব ছোট্ট একটা শব্দ এবং এই শব্দের কিন্তু যে অর্থ কিন্তু ব্যাপক। তো এই নুন সামান্য একটা খুব স্বল্প মূল্যে কেনা একটা দ্রব্য, যেটা আমাদের কিসে কাজে লাগে, যে কোনো খাদ্যদ্রব্যের গুণাগুণ অনেকখানি বাড়িয়ে দেয়। তো এই সামান্য নুনকে কেন্দ্র করে দেখা যাবে এই কবিতার মধ্যে কবিতার যে বিষয়বস্তু সেটা শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে গেছে। তো এই সামান্য নুনকে কেন্দ্র করে তিনি কবিতা কেন লিখলেন সেই প্রেক্ষাপট প্রথমে আমরা একটু দেখে নেব। 1971 খ্রিস্টাব্দে যে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেই সময়ের কিছু চিত্র। সেই বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ববঙ্গ থেকে কি হয়েছিল, হিন্দু বাঙালিদের তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারা বিতাড়িত হয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, যেমন মূলত বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, তো এরকম বিভিন্ন স্থানে তারা কিনা আশ্রয় নিয়েছিল। অর্থাৎ তারা আমাদের দেশে উদ্বাস্তু হিসেবে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে তারা আশ্রয় নিয়েছিল। তো এই উদ্বাস্তু সমস্যা থেকেই তাদের যে মাথা গোঁজার ঠাঁইটুকু নেই এবং তাদের কি দেখা যাবে, তাদের মধ্যে নিদারুণ দারিদ্রতা এবং অভাব। তো এই অভাব বা নিদারুণ দারিদ্রতা, তাদের সামান্য খাদ্যের জন্য হাহাকার এবং সামান্য খাদ্যের মধ্যে বলা যায় যে নুন আনতে পান্তা ফুরোয়, এরকম একটা অবস্থা। অর্থাৎ খাদ্যের মধ্যে সামান্য নুনটুকু যে জোটানো, সেটা যেন একটা দুষ্কর ব্যাপার বা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো সেই অভাবের সময়ে বা সেই রকম একটা দুর্দিনের সময়কে কেন্দ্র করে
তিনি কি করেছেন এই কবিতায় যে এই দরিদ্র শ্রেণীর বা এই অভাবী মানুষের যে একটা চিত্র বা একটা বিশেষ একটা পরিবারের চিত্রকে তুলে ধরে তিনি কি একেবারে সমগ্র এই নিম্নবিত্ত মানুষরা, যারা না খেতে পাওয়া মানুষদের যে দুঃখ দুর্দশার চিত্র এই কবিতার মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন। তো এবারে আমরা দেখে নেব এই কবিতার বিষয়বস্তু কি। তো কবিতার বিষয়বস্তু কি এটা বলার আগে বলবো, তোমরা সবাই বইয়ের কবিতাতে তোমরা চোখ রাখো এবং সাথে সাথে আমার আলোচনা শুনতে থাকো। তো এই কবিতা থেকে তোমাদের 5 নাম্বারের বড় প্রশ্ন যেমন থাকে, তেমনি একই সঙ্গে 1 নাম্বারের এমসিকিউ বা এসে টাইপ প্রশ্ন থাকে। তো কবিতার বিষয়বস্তু খুবই সহজ। কবিতার বিষয়বস্তু বোঝার জন্য একটু এই প্রেক্ষাপট মনে রাখা যেমন খুব জরুরি, তার সাথে সাথে এবারে কবিতার লাইন ধরে ধরে আমি মর্মার্থ ব্যাখ্যা করব, তোমরা শুনতে থাকো। তো এই নুন কবিতা শুরুতেই আমরা দেখব কবিতায় উত্তম পুরুষের জবানিতে লেখা, যেমন এই যে আমি বা আমরা, এরকম উত্তম পুরুষের জবানিতে লেখা। এখানে কবিতায় বক্তায় আমি বা আমরা দিয়ে বক্তব্য উপস্থাপন এখানে করেছেন। বক্তাকে আমরা কবি না বলে কথক বলবো, অর্থাৎ বলবো যে কথক বলাই ভালো। এবার দেখব এই নুন কবিতার বক্তব্য কি। কবিতার মধ্যে আমরা দেখব এক নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনের যে করুণ চিত্র কবি আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতার শুরুতেই কবি কথক তিনি কি করেছেন, নিজেদের মানসিকতা স্পষ্ট করে দিয়ে বলেছেন যে আমরা তো অল্পে খুশি। আমরা বলতে এই নিম্নবিত্ত মানুষদের কথাই তিনি বোঝাতে চেয়েছেন, যে খুব অল্পে অর্থাৎ সামান্যতেই খুব খুশি। এজন্য তাদের কোনো দুঃখ নেই, যার জন্য বলেছেন কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ তারা কি তাদের সাদামাটা যে ভাত কাপড় নিয়েই তারা কিনা তাদের দিন গুজরান করতে থাকে, সেখানে কোনো দুঃখ বা হতাশার কোনো মানে নেই। তাই তারা হতাশা বা দুঃখ কোনোটাই তাদের মনের মধ্যে স্থান দেয় না। এরপরেই কি বলেছেন, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। তো সাধারণ অন্ন বস্ত্রেই তাদের দিন কেটে যায়, এবং যার জন্য দেখা যায় যে মানুষের জীবনের যে প্রথম যে চাহিদা অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা, যেখানে অন্ন বা সামান্যতম কাপড়টুকুর জুটে যায়, তারপরে বাসস্থানের চাহিদা মানুষের মাথায় আসে। এবং তার মধ্যে মানুষের এই যে অন্ন বস্ত্রের সাথে সাথে মানুষের যে দৈনন্দিন চাহিদা, সেখানে কি দেখা যায় যে মানুষ মাত্রেই হয়তো অসুখ বিসুখের যে কোনো সময় সম্মুখীন হতে হয়, যার জন্য তখন তাদের কি করতে হয়, অসুখ হলে ধার দেনা করে বহু কষ্টে সংসার চালাতে হয়। এরপরে তিনি বলেছেন রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। কি দেখা যায় যে অভাবের সাথে সাথে মানুষ কি হয়, হতাশাগ্রস্ত হয়, এবং সে হতাশাগ্রস্ততা থেকে তারা কিনা মাদক নেশায় আসক্ত হয় বা মাদকাসক্ত হয়। তখন তারা কি করে, রাতের বেলা সেই নিম্নবিত্ত একটা পরিবারকে তিনি এখানে উপস্থাপন করেছেন, সেই পরিবারে তিনি কি বলছেন, দু ভাই মিলে গঞ্জিকাতে অর্থাৎ গাঁজার নেশায় তারা আসক্ত হয়, গঞ্জিকাতে তারা টান দেয়। এখানে যে এই দুই ভাই বলেছেন, দুই ভাই মানে কথকের কিন্তু ভাই নয়, হতে পারে কথকের ভাই, আবার কথকের মতোই হয়তো হতে পারে কোনো বা অভাবগ্রস্ত মানুষ। এরপরেই কি বলেছেন, সব দিন হয় না বাজার, অর্থাৎ উপার্জন না হলে বাজার হবে কোত্থেকে, তাই উপার্জন না থাকলে হয়তো সব দিন বাজার হয় না। আবার কি বলছেন, হলে হয় মাত্রা ছাড়া, কোনোদিন হয়তো বা একটু বেশি উপার্জন হয়, তখন তাদের কিন্তু মানে হিসেব নিকেশ করে চলার মতো কোনো মানসিকতা বা ক্ষমতা তারা কোনোটাই তাদের হয়তো থাকে না, তখন তারা মাত্রা ছাড়া হয়তো বাজার করে ফেলে। এরপরে কি দেখা যাচ্ছে, তাদের বেহিসেবি জীবন কেমন, বলছেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই যে গোলাপ ফুল কি ভালোবাসার প্রতীক। এরা দরিদ্র হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তাদের মনের মধ্যে রয়েছে শখ, তাদের মনের মধ্যে রয়েছে স্বপ্ন। হয়তো তাদের
দুঃখ কষ্ট সব কিছু ভুলতে তারা কিনা মাদকের নেশায় আসক্ত হয়। এই গোলাপ তা সত্ত্বেও আমরা দেখব গোলাপ ভালোবাসার এই যে প্রতীক, তাদের এত অভাব এত অভিযোগ তা সত্ত্বেও তাদের মনে রয়েছে শখ আহ্লাদ, আর তাদের হৃদয়ে কি আছে? ভালোবাসা। যার জন্য তারা বাড়িতে ফেরার পথে তারা সৌন্দর্য প্রিয়, যার জন্য তারা কিনে নিয়ে আসে গোলাপ চারা। এই যে মানুষের মনের মধ্যে একটা স্বভাবতই একটা চরিত্র কি, তারা সৌন্দর্য প্রিয়, যার জন্য তারা কি করে? বাড়িতে গোলাপ চারা কিনে আনে। এরপরেই কবির প্রশ্ন, কথকের প্রশ্ন, কিন্তু পুতব কোথায়? ফুল কি হবেই তাতে? এবারে দেখা যাচ্ছে অন্ন বস্ত্রের পরে বাসস্থানের প্রশ্ন, যে যেখানে তারা উদ্বাস্তু, তারা কিনা বিতাড়িত, একটা দেশ থেকে বিতাড়িত, তারা অন্য দেশে এসে কোনো মতে ঠাঁই নিয়েছে, সেখানে কিন্তু তাদের মাথা গোঁজার মতো কোনো মানে একেবারে স্থায়ী বাসস্থান বা স্থায়ী মাটি বলে তাদের কিন্তু কিছু নেই। তার জন্য প্রশ্ন আসে, কিন্তু পুতব কোথায়? অর্থাৎ ওই গোলাপ চারাটা রোপণ করবে কোথায়? এরপরের প্রশ্ন, ফুল কি হবেই তাতে? অর্থাৎ এরপরে এই গোলাপ গাছ লাগানোর সাথে সাথে প্রশ্ন আসে, কিসের প্রশ্ন? না পরিচর্যার প্রশ্ন, যে ওই গোলাপ গাছটাকে খুব ভালো করে পরিচর্যা করা প্রয়োজন। তো সেই যেখানে তাদের এত অভাব এত অভিযোগ, সেখানে তারা কেমন করে পরিচর্যা করবে, সেই প্রশ্ন তাদের মাথায় আসে। এরপরেই বলছেন, সে অনেক পরের কথা, এসব পরিচর্যা এসব তো অনেক পরের কথা। টান দি গঞ্জিকাতে, অর্থাৎ আবার সেই একই ব্যাপার, একই প্রশ্ন, সব যখন অভাব অভিযোগ সব কিছুকে অতিক্রম করে তাদের মনের মধ্যে সেই একইভাবে হতাশা এসে স্থান নেয় এবং তখন তারা গাঁজার নেশায় আসক্ত হয়। এরপরে আবার বলছেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? অর্থাৎ যেখানে মানুষ দুঃখ করে কোনো কিছুই লাভালাভের কোনো প্রশ্ন থাকে না, সেখানে অভাব অভিযোগ অনটন তাদের নিত্য সঙ্গী, অতএব তাদের অল্পে খুশি থাকাই উচিত, সুতরাং দুঃখ করে তাদের কোনো লাভ নেই। এবং তারপরেই বলছে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই নিম্নবিত্ত সমাজের এই যে একটা পরিবার, এই পরিবারের মানুষজন যখন একেবারেই উপার্জন নেই, উপার্জনহীন অবস্থায় তারা বাড়ি ফেরে, এবং তখন সেদিন তাদের কোনো মতে দিন চলে না বললেই চলে। বাড়ি যখন দুপুর রাতে যখন তারা ফেরে, খেতে বসে তারা কি দেখে, যে ঠান্ডা যে বাসি ভাত, তাকে খাদ্যোপযোগী করে তোলার জন্য যে সামান্যতম নুনটুকু তাদের যখন জোটে না, তখন রাগে দুঃখে হতাশায় ক্ষোভে তখন তারা কিনা মানে ফেটে পড়ে, এক কথায় তাদের মাথায় ভীষণ একটা রাগ চেপে যায় বা রাগ চড়ে যায়। বলছেন তারপরে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। অর্থাৎ তখন কি বোঝা দুষ্কর হয়ে দাঁড়ায়, রাগ মানুষের মাথায় চড়ে নাকি মানুষ রাগের মাথায় চড়ে। আসলে নুন কিনা বলা যায় যে শুরুতেই লবণ নয়, বেঁচে থাকার ন্যূনতম যেখানে রসদ, সেটুকুনি যখন সেখানে জুটছে না, তখন কিনা মানুষের মানে এই যে প্রখর বা তীব্র রাগ হওয়াটাই স্বাভাবিক। যার জন্য কবি এখানে বলেছেন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এরপরেই কি বলেছেন, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। অর্থাৎ আগেকার দিনে এমন একটা কথা বলা হতো যে বাপ বেটা দু ভাই, এটা কথার কথা মাত্র, বাপ বেটা মানে দু ভাই এটা কখনোই হতে পারে না। কিন্তু তা সত্ত্বে এই যে প্রচলিত যে কথা যে বাপ বেটা দু ভাই, এই নিম্নবিত্ত পরিবারের সদস্য, এক কথায় পাশাপাশি তারা সদস্য, অর্থাৎ পাশাপাশি যে সহাবস্থান, বাপ বেটা যেন দু ভাইয়ের মতো। তো সেখানে কি দেখা যাচ্ছে, কবি সেই একইভাবে বলেছেন, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। অর্থাৎ সারা দিনের শেষে যখন ঠান্ডা বাসি ভাতে সামান্য নুনটুকু জোটে না, তখন তারা কি করে, যে চিৎকার চেঁচামেচি করে বা কলহবিবাদ করে সারা পাড়া মাথায় করে। এরপরেই বলেছেন, করি তো কার তাতে কি। অর্থাৎ বাপ বেটা দু ভাই মিলে এই যে রাগের যে তাদের যে বহিঃপ্রকাশ, রাগলে তারা কি করে, বাহ্যিক জ্ঞান লোপ পায়, অর্থাৎ বাহ্যিক জ্ঞান হারা হয়। সেই জন্য তাদেরকে কি, এই যে তাদের যে কলহ বিবাদকে বাপ বেটা দু ভাই বলা হয়েছে।
বলছেন এতে কারুর কোনো যায় আসে না, আমরা তো সামান্য লোক। অর্থাৎ তারা এতটাই সামান্য লোক বা সাধারণ মানুষ, তাদের এই বিবাদ, কলহ, চিৎকার, চেঁচামেচি, তো এতে তার পাড়ার কোনো মানুষেরই কিছু যায় আসে না। বলছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তো এই যে শেষ অংশে আমাদের শুকনো ভাতে, অর্থাৎ ঠান্ডা বাসি ভাতে লবণের ব্যবস্থা হোক, এই দাবি কার কাছে? সমাজের যে উঁচুতলার মানুষের কাছে দাবি। কে রেখেছেন? কথক কবি এই নিম্নবিত্ত সমাজের প্রতিবিম্ব হয়ে সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে দাবি রেখেছেন যে ঘরের অভাব বাইরের লোক শুনলেও কারুর কোনো যায় আসে না, তাতে তাদের কোনো আক্ষেপ নেই, চাহিদা তাদের অত্যন্ত সামান্য, এবং সেই জায়গা থেকেই কবি উঁচুতলার মানুষের কাছে একটাই দাবি রেখেছেন শেষ লাইনে, যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে কবিতার শুরুতে কবিতার নামকরণ করেছেন নুন, আবার কবিতার মাঝখানেও একেবারে নুন শব্দটাকে তিনি বারে বারে ব্যবহার করেছেন, কিন্তু কবিতার শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি লবণ কথাটা, অর্থাৎ শেষ লাইনে একেবারে লবণ কথাটা ব্যবহার করেছেন। তো কেন? এই কারণ হিসেবে আমরা বলতে পারি যে নুন আমাদের সাধারণ প্রচলিত একটা তদ্ভব শব্দই বলতে পারি, কিন্তু লবণ হচ্ছে তৎসম শব্দ, সংস্কৃত শব্দ, গুরুগম্ভীর শব্দ। তো এই যে গুরুগম্ভীর শব্দ, এটা এই নিম্নবিত্ত না খেতে পাওয়া মানুষের মুখে কিন্তু আসে না। তো এই যে নুন থেকে লবণের দিকে উত্তরণ, এই উত্তরণের দাবি রেখে কবিতার শেষ অংশে কবি যার জন্য যে সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে যে একেবারে শুদ্ধ যে লবণের দাবি কবি রেখেছেন, যার জন্য কবিতার শেষ অংশে কবি লবণের কথা বলেছেন, কিন্তু কবিতার শুরুতে বা মাঝে তিনি নুন শব্দটির প্রয়োগ ঘটিয়েছেন। তাহলে এতক্ষণ আমরা নুন কবিতার বিষয়বস্তু ব্যাখ্যা এবং তার অন্তর্নিহিত তাৎপর্য আমি ব্যাখ্যা করলাম। তো এই নুন কবিতা এবারে কি ধরনের কবিতা এ সম্পর্কে একটু আলোচনা করব। নুন হচ্ছে একটি রূপক কবিতা। কীরকম সেখানে রূপকার্থ রয়েছে দেখে নেব। মানুষের রক্তের স্বাদ হচ্ছে নোনতা। রক্ত হচ্ছে আমাদের প্রাণরস। আমাদের এই সমাজ, সামাজিক বৈষম্য নিম্ন শ্রেণী মানুষের প্রাণরস শোষণ করছে। তাদের অস্তিত্ব নিয়ে আমরা কি সাধারণ মানুষ উদাসীন, অথচ তাদের শ্রমের ওপরে আমরা টিকে থাকি। তারাই কিন্তু সভ্যতার পিলসুজ, যে সমাজের উঁচুর তলার মানুষেরা আলো পায়, কিন্তু সমাজের এই পিলসুজের নিচের অংশে গরম তেল গড়িয়ে পড়ে, অর্থাৎ শত কষ্ট, দুঃখ, যন্ত্রণা এই সমাজের নিচুর তলার মানুষজনদের সহ্য করতে হয়। তাদের সামান্য এই যে চাওয়া পাওয়ার বৃত্তটিকেও আমরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। কবিতায় তাদের দাবি প্রকাশিত হয়েছে কবির এই কবিতার মধ্যে দিয়ে। তাহলে আমরা দেখলাম যে নুন কবিতার রূপক যে অর্থ, সেই রূপকার্থ ব্যাখ্যা করলাম। এবারে কবিতার সংক্ষিপ্ত সার একটু দেখে নেব। এই কবিতাটি জয় গোস্বামী রচিত নুন কবিতায় আমরা কি দেখেছি? সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষজনের কথা স্থান পেয়েছে। এইসব মানুষ কি অল্পেই খুশি থাকে, অভাবের সংসার, তবে তা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, কারণ তাদের বেশি কিছু চাওয়ারও নেই। এটি সমাজের খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষের কবিতা। কবিতায় স্থান পেয়েছে তাদের দুঃখের কথা, তাদের অভাব অভিযোগের কথা। অনেক দিন তারা অনেক কিছু ক্রয় করতে পারে না হয়তো, কিন্তু তাদের আর্থিক অসচ্ছলতা যেন তাদের জীবনের একটা বড় বাধা। তাদের বাড়ি ফিরতে হয় অনেক কিছু না নিয়ে, যদিও তারা অভাবে ভোগে, কিন্তু তাদের নেশা কিন্তু থেমে থাকে না। তাদের এই দৈন্যদশার থেকে মনের মধ্যে একটা হতাশার বোধ তৈরি হয়, এবং সব কিছু তারা ভুলে থাকার জন্য তারা কি করে? মাদকের নেশায় আসক্ত হয়। আর্থিকভাবে সচ্ছল না হলেও তারা কিন্তু মানুষ, এটা সবাইকে মনে রাখতে হবে। তাই তাদের মনে শখ রয়েছে, শৌখিনতা রয়েছে। তাই তাদের কখনো বা ইচ্ছে হয় একটা গোলাপ ফুলের চারা লাগানোর, কিন্তু লাগানোর জায়গা তাদের নেই। ঠান্ডা বা বাসি ভাতকে খাদ্যোপযোগী করে তোলার জন্য যে সামান্য নুনটুকু প্রয়োজন, তাও তাদের জোটে না। আর তখন তাদের মনে ক্ষোভ থেকে অশান্তির সৃষ্টি হয়, শুরু হয় বিবাদ, কলহ।
সেই উৎপাতের শব্দ শুনতে পায় সমস্ত পাড়ার মানুষ। যে যাই ভাবুক তাতে তাদের কোনো যায় আসে না, তাদের কথা কেউ ভাবে না, কারণ তারা সামান্য লোক। রাত্রে বাড়ি ফিরে বাপ বেটা দু ভাইয়ের মতো আচরণ করে। রাগ এতটাই মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়, রাগ মানুষের মাথায় চড়ে নাকি মানুষ রাগের মাথায় চড়ে তা বোঝা যেন দুষ্কর হয়ে দাঁড়ায়। তাই তাদের কাতর আবেদন বা সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে তাদের দাবি, তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এ একেবারে আধুনিক যে নিম্নবিত্ত মানুষের দাবি বা অধিকার, তাদের এই প্রকৃতির জল, হাওয়া বা প্রাকৃতিক যা কিছু সম্পদ রয়েছে সেই সম্পদের প্রতি তাদের যে সমানাধিকারের দাবি, যেমন মধ্যযুগীয় মঙ্গল কাব্যে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই দাবি যেন এখানে যেন আধুনিক বর্তমানকালে নিম্নবিত্ত মানুষের কণ্ঠে যেন উঠে এসেছে কবির জয় গোস্বামীর এই কবিতার মধ্যে দিয়ে। তাহলে ছাত্ররা, আজকে আমি এই নুন কবিতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম, যেখানে যে তাদের শখ, শৌখিনতা, তাদের যে মনের মধ্যে হতাশা, দুঃখ, গ্লানি এবং সব কিছুকে অতিক্রম করে বাসি ঠান্ডা ভাতে সামান্য নুনের অধিকার বা তাদের দাবি এখানে প্রকাশ করেছেন আমাদের কবি জয় গোস্বামী। তাহলে আমরা কবিতাটি আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের বোঝার কোনো অসুবিধে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সাথে সাথে তোমরা ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।